আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো রসগোল্লা। রসগোল্লা এমন একটা মিষ্টি যেটা তৈরিতে ইনগ্রিডিয়েন্টস লাগে সব থেকে কম আর প্রস্তুত প্রণালীও সব থেকে সহজ। কিন্তু আমি বলবো এই রসগোল্লা তৈরি আসলে সব থেকে কঠিন, কারণ একটা পারফেক্ট রসগোল্লা তৈরি করা কিন্তু যা তা ব্যাপার নয়। আমি নিজেও পারফেক্টভাবে রসগোল্লা বানাতে গিয়ে যে কতবার দুধ চিনি নষ্ট করেছি তার কোনো হিসাব নেই। তারপরও আমি হাল ছাড়িনি, বারবার চেষ্টা করে গিয়েছি। এক সময় বানাতে বানাতে আমি বুঝে গিয়েছি আসলে আমার ভুলগুলো কোথায় হচ্ছিল আর কি করলে রসগোল্লাটা পারফেক্ট হয়। তো আমি আমার সেই অভিজ্ঞতা থেকে আজকে রসগোল্লার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা একবার সেভাবে করে দেখবেন। তারপর আমি বলবো এই রেসিপি দেখে করার সঙ্গে সঙ্গে হয়তো আপনাদের প্রথমবারে ভালো নাও হতে পারে। আপনি চেষ্টা চালিয়ে যান, আপনি নিজেই বুঝে যাবেন দু তিনবার ভুল করার পরে যে আপনার ভুলটা আসলে কোথায় হচ্ছে আর কি করলে রসগোল্লা একদম পারফেক্ট হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। ছানা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন ভালো মানের ফ্যাটযুক্ত দুধ নিতে, তাহলে রসগোল্লা বা যে কোনো মিষ্টি আপনি বানান না কেন সেটা অনেক সফট হবে। এখন আমি এই দুধটাকে মিডিয়াম হাই হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমি এটাতে টক দই দিয়ে ছানা কাটবো। আপনারা চাইলে লেবু বা ভিনেগার দিয়ে কাটতে পারেন, তবে আমি দেখেছি যে টক দই দিয়ে যদি ছানা কাটা হয় তো ছানাটা অনেক সফট হয়, ছানাতে কোনো লেবু বা ভিনেগারের গন্ধ থাকে না, প্লাস পরিমাণেও বেশি হয়। এটা বলক আসতে থাকুক। আমি এখানে নিয়েছি 250 ml মতো টক দই। 1 লিটার দুধের জন্য আমি 250 ml নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম নিতে পারেন, তবে বেশি কম না নেওয়াই ভালো, কারণ রসগোল্লার যে ছানাটা সেটা অনেকক্ষণ যাবত চুলায় রেখে ছানাটা তৈরি করতে দেওয়া যাবে না। বেশি করে টক দই নেওয়ার কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে ছানাটা তৈরি হয়ে যাবে, আর অল্প করে দিলে আস্তে আস্তে ছানাটা হতে থাকবে। সেই সময় দেখা যায় যে অনেক সময় ছানাটা শক্ত হয়ে যায়, কিন্তু রসগোল্লা বানানোর জন্য ছানা মাস্ট বি নরম থাকতে হবে, না হলে মিষ্টি বানানোর পর মিষ্টিটাও শক্ত হয়ে যায়। বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিব। তবে তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আমি ছানা কাটার পর কি করব। এখানে আমি ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি, তার উপর আমি আরেকটা ছাঁকনি রেখেছি। তারপর এখানে একটা পাতলা কাপড় আমি বিছিয়ে রাখছি, কারণ ছানা কাটার সাথে সাথে আমি এর উপরে ঢেলে দিব। তবে অবশ্যই এখানে নয়, আমি সিঙ্কে করব। তো এখন আমি এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। দই দিয়ে সাথে সাথে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। অনেক বেশি সময় ধরে ছানাটা চুলার উপর রাখা যাবে না। ছানা হতে শুরু করার সাথে সাথে এটা আমি নামিয়ে ওই পাত্রের উপর ঢেলে নিব। দেখুন ছানা আস্তে আস্তে দলা বাঁধতে শুরু করেছে, আর একটু এই পানিটা হালকা হলেই আমি এটাকে নামিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে, এর বেশি আর করার দরকার নেই। বেশি করতে গেলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমি এখন এটা নামিয়ে ছেঁকে নিচ্ছি। ছানা থেকে আমি পানিটা সব ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব এভাবে নেড়ে নেড়ে। আমি কিন্তু ছানাটা ঠান্ডা পানি দিয়ে ধুইনি। ঠান্ডা পানি দিয়ে না ধোয়ার কারণ এটাই যে এটা কিন্তু ছানা যদি ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয় ছানা কিন্তু অনেক স্পঞ্জি হয়ে যায়। রসমালাই বা স্পঞ্জ মিষ্টির জন্য স্পঞ্জ ছানা দরকার হয়, কিন্তু আমি যে ক্লাসিক রসগোল্লাটা তৈরি করতে যাচ্ছি তার জন্য স্পঞ্জ ছানাটা আমার দরকার নেই। এই জন্য আমি কোনো ঠান্ডা পানি দিয়ে ধুইনি। আমি এভাবে করে একটু নেড়ে নেড়ে ছানাটার থেকে গরম হাওয়াটা বের করে দিচ্ছি। এতে করে ছানাটা এর থেকে আর বেশি শক্ত হয়ে যাবে না আর কুক হবে না। তারপরে এটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটাকে ঝুলিয়ে রেখে দিব এক্সট্রা যত পানি আছে সেগুলো বের হয়ে যাওয়ার জন্য। রসগোল্লার শিরা বানানোর জন্য আমি এখানে পাত্রে 5 কাপ পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ চিনি। এবার হাই হিটে এটাকে আমি বলক তুলে নিব। আর রসগোল্লার শিরাটা অবশ্যই পাতলা থাকতে হবে। রসগোল্লার শিরা ঘন থাকলে কিন্তু রসগোল্লা শক্ত হয়ে যাবে। আর অনেকে এর মধ্যে এলাচ দেন বা অন্য কিছু দেন, আমি কিছু দিব না। সাধারণত আমরা মিষ্টির দোকানে যে রসগোল্লা বা অন্যান্য মিষ্টি কিনি সেগুলো শিরা যদি আপনি একটু খেয়াল করে থাকেন তার মধ্যে কিন্তু এলাচ, দারচিনি বা অন্য কোনো কিছুর সুগন্ধ থাকে না, তার মানে ওরা কোনো কিছুই দেয় না। মিষ্টির আলাদা নিজস্ব একটা সুগন্ধ আছে,
সেটাই এনাফ। এজন্য আমি এর মধ্যে কোনো এলাচ টেলাচ দিচ্ছি না। তবে আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা একটা বা দুটো এলাচ এর মধ্যে দিতে পারেন। এখন আমি অপেক্ষা করছি এটার বলক। এবার আমরা রসগোল্লার জন্য খামিরটা তৈরি করে নিব। এখানে আমাদের সেই 1 লিটার দুধের ছানাটা আছে। ছানাটা আমি 30 মিনিটের মতো ঝুলিয়ে রেখেছিলাম। আমি চিপে এটার পানিটা বের করে নিই, একা একা এটা পানিটা ঝরে গিয়েছে। চিপলে যেটা হয় ছানাটার থেকে অনেক সময় তেলটা বের হয়ে যায় বা ছানা শক্ত হয়ে যায়। জাস্ট ঝুলিয়ে রাখবেন, একা একাই পানিটাকে ঝরতে দিতে হবে। আর এখানে আছে 1 চা চামচ পরিমাণ সুজি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আর এখানে আছে 1/2 চা চামচ চিনি। এখন এই 3টা জিনিস একসঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর ছানা খুব বেশি জোরে জোরে একদম টাইট করে আপনাকে মাখানোর দরকার নেই, তাহলে কিন্তু এই ছানার ভেতরে যে তেলটা থাকে বের হয়ে গেলে ছানা শক্ত হয়ে যায়, ফলাফলে মিষ্টিটাও শক্ত হয়ে যায়। আলতো হাতে প্রথমে আপনাকে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে, তারপরে আস্তে আস্তে করে এভাবে করে এটাকে মেশাতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না আপনি এটা দিয়ে একটা বলের মতো তৈরি করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ঝুরঝুরে। এর কারণটা হচ্ছে আমরা কিন্তু ছানাটা পানি দিয়ে ধুইনি। আর রসগোল্লার ছানাটা এরকম হলেই রসগোল্লাটা একদম পারফেক্ট হয়। তো আমি এখন এটাকে মথে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো মথলে এটা তৈরি হয়ে যাবে। খুব বেশিক্ষণ ধরে এটাকে মথার কোনোই দরকার নেই। এটা মাখানো হয়ে গিয়েছে। আমি 4 মিনিট ধরে এভাবে করে এটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন এটা দিয়ে এখন কিন্তু বল তৈরি করা সম্ভব। এই যে এরকম করে আপনার পছন্দ মতো সাইজে আপনি বল বানিয়ে নেবেন। আমি আবারও বলছি যে অনেকেই আছেন যে যারা রসগোল্লা বানানোর সময় ছানাটাকে খুব করে এভাবে ছেনে নেন, সেটা কিন্তু মিষ্টি বেশিরভাগ ক্ষেত্রেই শক্ত হয়ে যায়। হ্যাঁ, ছানাটা মথে নিতে হবে, কিন্তু এমনভাবে না যে এর থেকে তেল বের হয়ে যায়। আলতোভাবে মথে নিতে হবে যেন ছানার ভেতর যে দানাগুলো থাকে সেগুলো ভেঙে যায়। এখন আমি এই খামিরটা দিয়ে এই সাইজের করে বল বানিয়ে নিচ্ছি। ওদিকে চুলাতেও আমার শিরাটা ফুটে উঠেছে। সবগুলো বানানো হলে আমি একসঙ্গে শিরার মধ্যে বলগুলো ছেড়ে দিব। আমার রসগোল্লার বলগুলো বানানো হয়ে গিয়েছে। দেখুন কোনটার গায়ে কিন্তু ওভাবে চিড় নেই। এখন আমি এটাকে চিনি শিরার মধ্যে দিব। চিনি শিরাটা একদম বলক এসেছিল টকবক করে, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। একদম টকবকে ফুটন্ত পানিতে রসগোল্লা ছাড়বেন না, আঁচটা একটু কমিয়ে নিয়ে তারপরে একসঙ্গে করে সবগুলো ছাড়তে হবে। একটা করে বানাবেন আর একটা করে ছাড়বেন এরকম না, একসঙ্গে আগে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে এভাবে ছেড়ে দিতে হবে শিরার মধ্যে। এইবার আমি চুলার আঁচটা একদম হাই করে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হাই হিটে এরকম এটা থাকবে চুলার উপরে। তারপর আমি আঁচটা কমিয়ে দিব। হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখি রসগোল্লার কি অবস্থা। ওয়াও, দেখুন কত সুন্দর করে এগুলো ফুলে উঠেছে। তারপর এগুলোকে একটু নেড়ে দিবেন এভাবে, তাহলে এগুলো একটু ঘুরে ঘুরে যাবে, উপরের অংশটা নিচে চলে যাবে। এমনিতেও এই পানি ফোটার কারণে এটা ঘুরতে থাকবে। তো এখন আমি আঁচটা কমিয়ে মাঝারি করে দিচ্ছি, তারপর আমি আবার ঢেকে দিব। পুরা সময়টাই কিন্তু এটাকে ঢেকে রান্না করতে হবে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 10 মিনিট আমি হাই হিটে রেখেছিলাম, এবার মিডিয়াম হিটে আমি আরও 20 মিনিট এটাকে আরও 20 মিনিট পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এটা ঢাকনাটা খুলে দেখছি আমাদের রসগোল্লা কেমন হলো। রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর করে ফুলেছে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি রসগোল্লা হয়েছে কিনা, এটা কিভাবে চেয়েছে কিনা এটা দেখার জন্য আমি একটা গ্লাসে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা রসগোল্লা ছেড়ে দিচ্ছি। দেখুন রসগোল্লাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম নিচে চলে গিয়েছে, তার মানে এটা ভেতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয়েছে। তো আমি এখন তাহলে চুলা থেকে রসগোল্লাটা নামিয়ে নিচ্ছি। এখন এই রসের মধ্যে আমি এটাকে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টা। চুলার উপর রাখার দরকার নেই, এমনি আমি একটা বাটিতে ঢেলে নিব। তারপর এটাকে আমি 7-8 ঘন্টা এভাবে রসের মধ্যে রেখে দিব। রসগোল্লার আসল টেস্ট পেতে অবশ্যই আপনারা যখন রসগোল্লাটা তৈরি হয়ে যাবে 7-8 ঘন্টা শিরাতে এভাবে সোক করে রাখবেন, তারপরে রসগোল্লাটা আসলে ঠিক মতো টেস্টটা বোঝা। 7 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো কত সুন্দর দেখাচ্ছে।
এটা দেখতেও যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। একদম রসে ভরা তুলতুলে রসগোল্লা, ঠিক যেমনটা দোকানের রসগোল্লা হয়। তো আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ফলো করে একবার বানাবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের রসগোল্লা অনেক ভালো হবে। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করতে। আর একবারে না হলে প্লিজ মন খারাপ করবেন না, বারবার একটু চেষ্টা করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।